আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন বাংলা জমির ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ সিদ্ধ দিও, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে, কথাগুলো বলেছিলেন চলতি বছরের 4 সেপ্টেম্বর। কথার ভেতরে ছিল ভয়কে অস্বীকার করার দৃঢ়তা আর লড়াই না থামার এক অদম্য আশ্বাস। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। শুক্রবার সন্ত্রাসের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 7 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এমআরকেআর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল। শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রচুর পরিমাণ অস্ত্রধারীরা এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা মুক্ত অবস্থায় আছেন, সেটাও তো সত্য। এই ষড়যন্ত্রের জালটাই বা কারা বিস্তার করে রেখেছিলেন? কারা চাইছিলেন যে এই পুরো ক্ষেত্রটা প্রস্তুত থাকবে যাতে যে কোনো সময় চাইলেই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলাকারী এদেরকে একরকমের উস্কে দিয়ে একটা সমন্বিত কায়দায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনূস যে ক্ষমতা ছাড়তে পারবেন না তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে। কেন নির্বাচন হবে না, কেন ডক্টর ইউনূস গং স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না, তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ হত্যার মধ্য দিয়ে। তাদেরকে যেতে হবে একই পথে, মানুষ তাদেরকে টেনে নামাবে সেই পথে। ওসমান হাদিকে হত্যার চেষ্টার পেছনে আর কোনো কারণ নেই নির্বাচন ঠেকানো ছাড়া, ইউনূসের ক্ষমতা ছাড়ার প্রক্রিয়াকে রক্তাক্ত করা ছাড়া। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে, কিন্তু কারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইনি সে কথা আমরা সকলে জানি। কারা কথায় কথায় নির্বাচনকে পেছাতে বলে তাও আমরা জানি। আর এখন নির্বাচন তফসিল ঘোষণার পর হাদির মতো কাউকে বলির পাঠা বানানো ছাড়া তাদের নির্বাচন পেছানোর আর কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না। এখন এর দায় প্রতিটি পক্ষই একে অন্যের উপর চাপাতে চেষ্টা করছে, কিন্তু ইউনূস পক্ষের সুবিধাভোগীরা হাদিকে হত্যা চেষ্টার দায় ভারত এবং শেখ হাসিনার উপর চাপিয়ে দিতে চায়, যার প্রমাণ আমরা পাই যাত্রার অধিকারী ফারুকির স্ট্যাটাসে। ফারুকি স্ট্যাটাস দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ঘটনা ঘটতে না ঘটতেই তিনি জেনে গিয়েছেন যে ভারতে বসে শেখ হাসিনা এটা করিয়েছেন, আর ওদিকে তারই সাঙ্গপাঙ্গরা বলছে মির্জা আব্বাস ঘটিয়েছে, বিএনপি নেতা। কিন্তু আমার তো মনে হয় হাদিকে যারা এতদিন ধরে তুলেছে তারাই হাদিকে করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে। এতদিন তারা আধা খেঁচা ভাবে ক্ষমতা ভোগ করছিল, এবার তারা চূড়ান্ত নিয়ন্ত্রণ চায় ক্ষমতার। এরা কারা, হাদিকে হত্যা চেষ্টায় কার কি লাভ, সেটা নিয়েই আজকের আলোচনা। গুলি, তফসিল ঘোষণার টাইমিং, রাজনৈতিক প্রতিক্রিয়ার ধরন, রাষ্ট্রের ভেতরে অস্বস্তি, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে দেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে নির্দেশ করে। এর কোনোটিকেই বিচ্ছিন্ন করে দেখলে সকলেই ভুল করবেন, এটা শুরুতে জানিয়ে রাখছি। রাজনীতিতে যখন বাস্তবতা দিয়ে দাবি আদায় করা যায় না তখন পরিস্থিতি তৈরি করা হয়। নিরাপত্তা ঝুঁকি না থাকলে ঝুঁকির পরিবেশ বানাতে হয়, আর সেই পরিবেশ বানানোর জন্য সবচেয়ে কার্যকর উপাদান হলো রক্ত। এবং এরকম হাদির মতো ধরুন একটু পেছনের সারির নেতারা হচ্ছে তার জন্য উপযুক্ত। হাদি এখানে উপযুক্ত, যথেষ্ট উপযুক্ত টার্গেট। তিনি ডানপন্থী বক্তব্যে অভ্যস্ত, উত্তেজনামূলক ভাষা ব্যবহার করছেন, গালি দিচ্ছেন, অতীতে প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংস আহ্বানের অভিযোগও আছে তার বিরুদ্ধে। অর্থাৎ তাকে কেন্দ্র করে মব উত্তেজিত করা সহজ, তাকে আহত করলে দুই দিকেই লাভ। একদিকে দেখানো যাবে রাজনৈতিক প্রার্থী নিরাপদ নয়, অন্যদিকে তার আগের বক্তব্য টেনে এনে ঘটনাকে প্রতিক্রিয়া হিসেবে সাজানো যাবে। বলির পাঠা হিসেবে এর চেয়ে কার্যকর চরিত্র পাওয়া সত্যি কঠিন। আরো সন্দেহ বাড়ে যখন দেখা যায় গুলির ঘটনার 5 মিনিটের মাথায় একটি নির্দিষ্ট পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় চাপিয়ে দেয় বিএনপির উপর। কোনো তদন্ত, কোনো তথ্য, কোনো প্রাথমিক যাচাই ছাড়াই এই দোষারোপ তারা করে। আর ফারুকির কথা তো বলেইছি শুরুতে, এটা আবেগী প্রতিক্রিয়া নয়, এটা প্রস্তুত স্ক্রিপ্টের মতো। রাজনৈতিক সহিংসতায় সাধারণত প্রথমে সবাই চুপ থাকে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এখানে তা হয়নি, বরং দ্রুত একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এই তাড়াহুড়ায় ইঙ্গিত দেয়
কেউ আগেই জানতো এই ঘটনাকে কিভাবে ব্যবহার করতে হবে। আমি সাদিক কায়েমের কথা বলছি, আরো বিস্তারিত বলবো। কারণ আলোচনার কেন্দ্রে আর শুধু একটি গুলির ঘটনা নেই, আছে সম্ভাব্য মৃত্যু। হাদি যে কোনো সময় মারা যেতে পারেন। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার যে বিবরণ বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি, তাতে তার ফিরে আসা আদৌ হবে কিনা এ প্রশ্ন বাস্তব। যদি তিনি বেঁচে ফেরেন সেটা নিঃসন্দেহে এক ধরনের মিরাকল হবে। রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন মানুষের প্রাণ রক্ষার কামনা আমার প্রথম কথা, কিন্তু রাজনীতি কখনো আবেগে থেমে থাকে না। হাদি বাঁচুন কি না বাঁচুন, এই গুলির রাজনৈতিক মূল্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে, আর সেই মূল্য কে দেবে সেটাও প্রায় নিশ্চিত। যদি হাদি না বাঁচেন তাহলে এই ঘটনার দায় রাজনৈতিকভাবে একদম চাপিয়ে দেওয়া হবে বিএনপির ঘাড়ে। আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের লোকজন ছাড়া, মানে ফারুকি গং ছাড়া এই হত্যা চেষ্টার জন্য দায় চাপানো হচ্ছে কিন্তু বিএনপির ঘাড়ে। আওয়ামী লীগকে কেউ চাপাচ্ছে না, ভারতকে কেউ টানছে না। লক্ষণীয় বিষয় হলো যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অস্ত্র নিয়ন্ত্রণ, প্রার্থীদের নিরাপত্তা সবই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে সরকার কার্যত দায়মুক্ত, কেউ প্রশ্ন করছে না। রাজধানীর কেন্দ্রে দিনে দুপুরে মোটরসাইকেল এসে চুরি করে পালিয়ে যাওয়া সম্ভব হলো কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন কথা, স্বরাষ্ট্রমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ে কথা বলবে। স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে ওই দিলদার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি আমি। কেউ জানতে চাইছে না নিরাপত্তা ব্যর্থতার দায় কার, বরং সবাই প্রস্তুত হয়েছিল দোষ চাপাতে হবে বিএনপির উপর, কেউ কেউ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আর ভারতের উপর। এটা শুধু অন্যায় নয়, এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত অবিচার। হাদি এবং ইনকিলাব মঞ্চ, বিএনপি বা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের জন্য কোনো ধরনের রাজনৈতিক হুমকি ছিল না। এটা মানে পাগলও বিশ্বাস করবে না যে মির্জা আব্বাসের মতো একজন নেতা হাদিকে ভয় পাচ্ছেন। এটা কঠিন সত্য, কিন্তু সত্য। জনসমর্থন, সাংগঠনিক শক্তি, রাজনৈতিক প্রভাব, কোনো মানদণ্ডেই হাদি মির্জা আব্বাসের সমকক্ষ নন, এমনকি কাছাকাছিও নন। ঢাকার রাজনীতির বাস্তবতা যারা জানেন তারা বোঝেন, এখানে বিএনপির একজন প্রবীণ পরীক্ষিত প্রার্থীর পক্ষে একজন স্বতন্ত্র তরুণ প্রার্থীকে এলিমিনেট করার কোনো প্রণোদনা নাই আসলে। তবু ঘটনার পরপরই যে দৃশ্যটা তৈরি হলো সেটা আসলে সংকেত। ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম মুহূর্তের মধ্যেই বিএনপির দিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিলেন। হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে মির্জা আব্বাস সহ সবাইকে শুনতে হলো ভুয়া ভুয়া স্লোগান। প্রশ্ন হলো এই আবহ তৈরি হলো কিভাবে? এত দ্রুত কিভাবে ভিলেন নির্ধারিত হয়ে গেল বলেন তো? উত্তরটা রাজনীতির অঙ্কে লুকিয়ে আছে। সাদিক কায়েম নিজেই মির্জা আব্বাসের আসনে নির্বাচন করতে আগ্রহী। জামায়াত রাজধানীতে বিএনপির প্রবল জনসমর্থন দেখে একটা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। এটা নতুন কোনো তথ্য নয়। ঢাকার আসনগুলোতে বিএনপি শক্ত অবস্থানে থাকলে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ সংকুচিত হয়ে যায়। এই প্রেক্ষাপটে বিএনপিকে সহিংস ভয়ে রাজনীতি করা দল হিসেবে দাঁড় করানোর সুযোগ ছিল অত্যন্ত প্রয়োজনীয়। হাদির উপর গুলি সেই সুযোগ এনে দিয়েছে এই সাদিক কায়েম তথা জামাতকে। এখন যদি হাদি মারা যান তাহলে এই আবেগকে ব্যবহার করে বলা যাবে, দেখুন বিএনপির এলাকায় বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুন হয়েছেন, সত্য মিথ্যার জটিলতা তখন আর কেউ বিশ্লেষণ করবে না, আবেগ কাজ করবে, হেডলাইন কাজ করবে, আর সেই আবেগের প্রথম শিকার হবেন মির্জা আব্বাস, এরপর রাজধানীর অন্য বিএনপি প্রার্থীরা। এখানে আওয়ামী লীগের দিকে আঙুল তোলার চেষ্টা করেছে কেউ কেউ, বললাম না ফারুকি তার মধ্যে সবচেয়ে অন্যতম, কিন্তু বাস্তবতার সঙ্গে যেহেতু খাপ খায় না। গত 17 মাসে পরিষ্কার হয়ে গেছে আওয়ামী লীগের পেশি শক্তি নেই। আওয়ামী লীগ পেশি শক্তির দল করে না, মানে যদি করতো তাহলে 17 মাসে মানে 17 শক্তি হতো। তারা যখন ক্ষমতায় ছিল তখন প্রশাসনের কাঁধে ভর করে শক্তি প্রয়োগ করেছিল, সেই প্রশাসনিক কাঠামো এখন তাদের হাতে নেই। আওয়ামী লীগ এখন আর বনের বাঘও নয়, বড়জোর মনের বাঘ। আমার তো মনে হয় মনের বাঘ। স্লোগানেও তার প্রতিফলন দেখা যায়। জয় বলা হয় এক জায়গায়, বাংলা বলা হয় 1 মাইল দূরে গিয়ে। আপনারা তো দেখেছেন, আপনারা নিজেরাই কথা বলেন। সরকারের লোকজন বলে আওয়ামী লীগ নাই, কিন্তু খুন হলে আবার আওয়ামী লীগ আছে। আশ্চর্য না ব্যাপারটা? এই বাস্তবতায় আওয়ামী লীগ হাদির মতো একজন প্রান্তিক স্বতন্ত্র প্রার্থীকে টার্গেট করবে, এই ধারণা রাজনৈতিকভাবে খুব দুর্বল। বরং প্রশ্ন তুলতে পারেন যে এই গুলি রাজনৈতিক কিনা? অবশ্যই রাজনৈতিক গুলি। এটি কোনো ব্যক্তিগত শত্রুতা, কোনো হঠাৎ রাগের বহিঃপ্রকাশ নয়। এর লক্ষ্য আছে, এর ফলাফল আছে, এর ব্যবহারযোগ্যতা আছে। এই গুলি দিয়ে কি করা যায় বলুন তো? 1, বিএনপিকে দায়ী করা যায়। 2, রাজধানীর নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করা যায়। 3, স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থীদের নিরাপত্তার জন্য গল্প ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়। আর 4 নাম্বার, প্রয়োজনে বলা যায় যে নির্বাচনের পরিস্থিতি নেই, বিশেষ নিরাপত্তা দরকার, বিশেষ স্ট্যাটাস দরকার, বিশেষ বাহিনী দরকার, নির্বাচন পিছিয়ে দাও। এবং আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে এবং তার জন্য জেদ ধরে লন্ডনে প্রধান উপদেষ্টাকে এনে বৈঠক করে তাকে ঘোষণা দিতে বাধ্য করেছে। অন্য কেউ নয়, জামাতও নয়, এনসিপিও নয়। তারা বরং বারবার নির্বাচন পেছনে গেলে তাদের লাভ। আরো কিছুদিন সরকারের তত্ত্বাবধানে থাকা যায়, আরো কিছুদিন উপদেষ্টা থাকা যায়, ছাত্র উপদেষ্টা। মানে এখন আবার সেই পুরনো প্রসঙ্গটা ফিরিয়ে আনি। কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পরে একটা নীরব টানাপোড়েন শুরু হয় যে জামায়াতের নেতারা কেন ভিভিআইপি হবে না, আর কে হবেন, এসব নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে দাবি আদায় সহজ হয়। রাজনীতিতে নতুন কিছু নয়। সুতরাং হাদি কিন্তু এই ঝুঁকিটাকে বাড়ানোর জন্য একটা বড় সুযোগ হিসেবে ব্যবহার হবে বা হচ্ছে। আরেকটি বড় প্রশ্ন ভয়ঙ্কর ভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে, থানা থেকে যে লুট হওয়া অস্ত্রগুলো সেগুলো কোথায় আছে, কেন সেগুলো উদ্ধার হয়নি? এই অস্ত্র বিএনপির হাতে নেই, এটা মাঠ পর্যায়ের বাস্তবতা, অনেকেই জানেন। এবং তাহলে কার হাতে? যখন এই প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা হয়েছে তিনি পেঁয়াজের গল্প শুনিয়েছেন, কিন্তু অনেকে অনুমান করেন এবং প্রকাশ্যে বলতে সাহস করেন না যে সরকার জানে, আইন শৃঙ্খলা বাহিনী জানে এই অস্ত্রগুলো কাদের হাতে আছে, কারা লুকিয়ে রেখেছে। বাংলাদেশে অস্ত্রের রাজনীতি, রক্ষাটার রাজনীতি আসলে কারা করে, এত বছর কারা করে এসেছে, এই তথ্য আপনি জানেন না, আমি জানি না, সবাই জানে। এই অস্ত্রগুলো রেখে নিশ্চিত থাকা মানে ভবিষ্যতের সহিংসতার দরজা খোলা রাখা। এই তুচ্ছ নির্বাচনকে এই অস্ত্রগুলো দিয়েই একদম বানচাল করে দেওয়া খুব সোজা। আর সহিংসতা হলে সবচেয়ে সুবিধাকার, যে দল নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রাখে তাদের নয়। বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে কথা সবাই বলছে, সব জরিপ বলছে, তাদের কথা বলছে না। তাদের তো সুবিধা না ভাই, সুবিধা তাদেরই যাদের জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা শূন্য, কিন্তু যারা কোনো না কোনো ভাবে দৃশ্যমান বা অদৃশ্য ক্ষমতা ধরে রাখতে চায় অথবা পুরো ক্ষমতা দখল করতে চায়। বিএনপি নির্বাচন চায় ফেব্রুয়ারিতে, এটি তারা বারবার বলেছে। জামায়াত এবং তাদের জোট একই দিনে নির্বাচন এবং গণভোট চায় না। অর্থাৎ নির্বাচন বানচালের রাজনৈতিক স্বার্থ কার? এই প্রশ্নের উত্তর খুব জটিল। কি
একদম জটিল নয়। তবু আঙুল যাচ্ছে বিএনপির দিকে। কেন? কারণ বিএনপি সহজ টার্গেট, ক্ষমতায় নেই কিন্তু জনসমর্থন আছে, আঘাত করলে শব্দ হয় কিন্তু পাল্টা আঘাত করার প্রশাসনিক ক্ষমতা নেই। তবে একটি ব্যাপার, এই হাদির হত্যা চেষ্টার ভেতর দিয়ে কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো যে হাদিকেই সরকার নিরাপত্তা দিতে পারছে না, তারেক রহমানকে কি করে দিবে? তারেক রহমান যদি ফেরত যায় ভিন্ন প্রসঙ্গ, পরে কথা বলবে জানিয়ে। আপোষের রাজনীতি বিএনপির এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে বিএনপিকে যেখানে তাদের সঙ্গে কোনো সরাসরি সংযোগ নেই, সেখানেও তারা অপরাধী হচ্ছে। এটা করুণ কিন্তু খুব বাস্তব। হাদির গুলিকে তাই শুধু একটি বুলেট হিসেবে দেখা মানে ভয়ঙ্কর ভুল হবে। এটি একটি পরিকল্পনার অংশ, একটি মহড়ার ধাপ। দেখা হচ্ছে কতদূর গেলে কি হয়, কাকে দায়ী করা যায়, কে চুপ থাকে, কে আওয়াজ তোলে, কোন পক্ষ কেমন রিয়াকশন করে। এটা একটা মাত্র পরীক্ষা করার একটা বেশ ভালো ঘটনা ঘটিয়ে ফেললো যারাই ঘটিয়েছে। যদি এখনই এই অঙ্ক ভাঙা না যায়, যদি অস্ত্র উদ্ধার না হয়, যদি দায় নির্ধারণের ন্যূনতম ন্যায়বোধ না থাকে, তাহলে সামনে আরো হাদি আসবে। এই হাদি শেষ হাদি নয়। তখন আর প্রশ্ন থাকবে না কে গুলি করলো, প্রশ্ন থাকবে কেন কেউ থামালো না। এই মুহূর্তে সেই সীমারেখা যেখানে সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচন হবে বাস্তব প্রতিযোগিতায়, নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে, এবং নির্বাচনটা একটা সঠিক সময়ে সকলকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরে নির্বাচন হবে, নাকি রক্তের উপর দাঁড়িয়ে তৈরি করা একটা সাজানো নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস পার পেতে চাইছেন, পালাতে চাইছেন। ডক্টর ইউনূসকে পালাতে তো দেওয়া যাবে না। যাবে বলেন? আপনি দিতে চান? আমার মনে হয় না কেউ দিতে চায়। তাকে তার অন্যায়ের হিসাব বাঙালি জাতিকে দিয়ে যেতে হবে। দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশে এখনো ওসমান হাদিকে হত্যার যে চেষ্টা, সেই চেষ্টার ঘটনার রেশ এখনো কাটেনি। একদিকে যেমন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, শঙ্কা কাটেনি, তার এভার কেয়ারে চিকিৎসা চলছে, ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকাল থেকে। অন্যদিকে তদন্ত শুরু হয়েছে, অন্যদিকে নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন রাজনৈতিক নেতারা। এখানে সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ, তথ্য দিতে অনুরোধ করেছে। পুলিশের ডিএমপি কমিশনার বলেছেন যে প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারবো। ইতিমধ্যে যেহেতু ছবি প্রকাশ হয়েছে, ধারণা করা যায় যে গ্রেপ্তার হবে। নানা ধরনের সংগঠন 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চেয়েছে, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। আর নাহিদ ইসলাম বলেছেন ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। দুটি প্রশ্ন, ভারত কি এখানে নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী যে তিনি বলছেন যে ভারত অস্থিতিশীল করতে যাচ্ছে এবং বলছেন যে ফ্যাসিস্ট এবং ভারতের মানে কোনো জায়গা বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। নির্বাচন যদি হয় সেটা কি ভারতের জন্য স্বস্তি নাকি অস্বস্তি? এতদিন কেউ কেউ বলেছেন যে একটা নির্বাচিত সরকার হলে ভারত সেই সরকারের সাথে আলোচনা করে সুসম্পর্কের মধ্য দিয়ে যে সম্পর্ক তলানিতে গেছে, সেই তলানির জায়গা থেকে একটা ভারসাম্যমূলক একটা সম্পর্ককে তারা ফিরে নিয়ে আসবেন এবং সেটা আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর ইউনূসের ব্যাপারে নানাভাবে ক্ষুব্ধ ভারত, সুতরাং তারা একটা নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকার চায় বাংলাদেশের মানুষও, কারণ এইভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত নির্বাচন ছাড়া দেশ চলতে পারে না। এটা প্রথম কেউ অনুভব না করলেও এখন কিন্তু অনেকে অনুভব করছে। বিএনপি শুরুতে যেমন নির্বাচনের ব্যাপার সোচ্চার ছিল, অন্য রাজনৈতিক দলগুলো তেমনটা সোচ্চার ছিল না। তখন বলা হতো যে ক্ষমতার জন্য নির্বাচন চায় বিএনপি। এখন অনেকে বুঝতে পারছেন যে নির্বাচনের বিকল্প নেই, যেহেতু ইতিমধ্যে বিচার কাজ শুরু হয়েছে এবং শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দণ্ডিত করা হয়েছে। সংস্কারের প্রস্তাবও সম্পন্ন, সংস্কারের কাজটাও শেষ, প্রস্তাবনা শেষ, সেই লক্ষ্যে আবার গণভোটও হচ্ছে। ফলে এখন আর অন্য কোনো অজুহাতে নির্বাচন আটকানো যাবে না। প্রশ্ন হচ্ছে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে 3টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, বিএনপি, জামাত এবং এনসিপি। এখন বাংলাদেশে যেটি চলছে, নির্বাচনকে সামনে রেখে একটা ক্ষমতার লড়াই। সেই লড়াইয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত, এমনই বিভক্ত এক পক্ষ আরেক পক্ষকে চরমভাবে কথা ফিরে বিদ্ধ করছে। এর ফলে একটা অস্থিরতা তো আছেই। আবার ক্ষমতার অংশীদার কেউ কেউ মনে করছেন, তারা নির্বাচনে অংশ নিয়েছেন সত্য, তারা মনে করছেন যে তাদের ভাগ্য খুলবে না, এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের আসলে কোনো লক্ষ্য পূরণ হবে না। ফলে তারা গণভোট, তারপর অন্যান্য ইস্যুকে তারা প্রদান করতে চায়। এখন কারা চায় যে ওসমান হাদিকে এই গুলি করার মধ্য দিয়ে একটা বার্তা, এটা বার্তা, নিঃসন্দেহে বার্তা, নির্বাচন ভণ্ডুলের একটা বার্তা। প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাতকেও একটা বার্তা যে নির্বাচনে পরিবেশ নেই, ফলে নির্বাচন বানচাল করো। এই ঘটনার মধ্য দিয়ে নিঃসন্দেহে নির্বাচনে যারা প্রার্থী, সমর্থক, যারা ভোটের মাঠে কাজ করে, তাদের জন্য এখন একটা আতঙ্ক। ওসমান হাদিকে কে গুলি করেছে, এই যুবকটাকে কোথা থেকে আসলো, তার সংযোগ কোথায়, এটা তদন্তের বিষয়। এই তদন্ত কিভাবে চলবে, তদন্ত কতখানি বিশ্বাসযোগ্য হবে, তদন্তে কি কি তথ্য পাওয়া যাবে, আমরা এখনো নিশ্চিত না। কিন্তু আমরা বলছি, আমাদের কেউ কেউ বলছেন, ইঙ্গিত দিচ্ছেন ভারতের দিকে, ইঙ্গিত দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দিকে, কিন্তু এর বাইরেও আভ্যন্তরীণ কিছু শক্তি আছে, যে শক্তিও কিন্তু চায় না যে একটা নির্বাচন হোক। ফলে সেই শক্তি কারা, সেটাও কি তদন্ত করা উচিত না? ভেবে দেখতে বলছি। আওয়ামী লীগ তো বটেই, নির্বাচন না হোক, তারা আবার পুনর্বাসিত হোক, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে নির্বাচন ভণ্ডুলের। ভারতের বিষয়টা হচ্ছে যে তারা ইউনূস সরকারের উপর হ্যাপি না, তারা একটা নির্বাচিত সরকার আসলে তার সাথে দর কষাকষি করতে চায়। ফলে
এই ঘটনার পেছনে ভারতের সংযুক্ততা কেউ কেউ আবিষ্কার করছেন, বলছেন যে 80 জন আততায়ী ভারত থেকে এসেছে। এখন এরা কি ভারতীয় নাকি বাংলাদেশি যারা পালিয়ে গিয়েছিল, বিষয়টা এখনো পরিষ্কার না। তদন্তে হয়তো জানা যাবে। তদন্ত সেইটুকু পর্যন্ত, অতটুকু পর্যন্ত যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু নির্বাচন চায় না, বাংলাদেশের ভেতরেই কিন্তু অনেকগুলো পক্ষ আছে, তারা কি সন্দেহের বাইরে থাকবে? এটি আমার প্রশ্ন। দর্শক, প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।